No problem. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং সালাম। ইটিডির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং ইটিডির পক্ষ থেকে এবং এন্টায়ার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম। আমাদের আজকের ক্লাসের এজেন্ডা হচ্ছে যে আমরা কেমন করে কথা বলবো। আমরা গত ক্লাসে গোল সেটিং শিখেছিলাম, আজকে ডায়ালগ নিয়ে আমরা কথা বলবো, কিছু ডিসকাশন এবং এটিকেট, আবারও আমরা শিষ্টাচার সম্বন্ধে কিছু জানবো। আপনারা দেখবেন, হয়তো দেখে থাকবেন যে আমি ক্লাসের ভিতরে চেষ্টা করছি যে কিছু আয়াত আল্লাহর কালাম নিয়ে আসা এবং এটিকেটের উপরে আমি এমফেসাইজ করছি, কারণ আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকে অনেক কিছু শিখছেন, শেখার চেষ্টা করছেন, অনেক স্ট্রাগল করছেন ইন ক্যারিয়ার অ্যান্ড সবকিছুতেই, এবং অনেক কিছু করতে গিয়ে অনেক সময় মানুষ ভুলে যায় এথিক এবং মরাল ভ্যালুজ এর কথা। So keeping that in mind, I'm always trying to emphasize on ethics and moral values. এবং আজকে আমরা যা কিছু শিখছি, আল্লাহ পাকের অশেষ শুক্রিয়া যে আমরা এমন এক জেনারেশনের সিটিজেন যেখানে আল্লাহ আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, যে আমরা ঘরে থেকে ঘরে বসেও আমরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছি, শিখতে পারছি। তো তাই আমি আজকে যেহেতু আমরা ডায়ালগ নিয়ে কথা বলবো, আই ফেল একটা ভালো কোরআনের আয়াত দিয়ে শুরু করা দিয়ে আমার কাছে মনে হলো যে আই শুড স্টার্ট উইথ দিস। তো দেখেন এখানে দি বেস্ট ডায়ালগ অফ দি ডে দিয়ে আমি লিখেছি যে আজকে আমরা যা শিখছি, কেন শিখছি, শেখার কেন আমরা ইম্পর্টেন্স ফিল করছি। কারণ দেখেন আমাদেরকে আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন, বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক নিজে বলেছেন আমাদেরকে পড়তে। সে ইকরা মানে পড়ো, রিড বা রিসাইট, পড়তে বলেছেন ইকরা। এই শব্দটা দিয়ে আল্লাহ এমফেসাইজ করেছেন, ইম্পর্টেন্স দিয়েছেন টু লার্ন। যেহেতু আমরা শিখছি, আমরা যেন সেই শেখার সময় আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, তাই আমি এই আয়াতটা কোট করেছি। এবং আল্লাহ দেখেন শিখতে বলেছেন, আমরা সবকিছুই শিখতে পারি, তারপরে আল্লাহ এমফেসাইজ দিয়েছেন আবার কিছু, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আমাদেরকে, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রিসাইট ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু ক্রিয়েটেড ইউ। হু ক্রিয়েটেড, সূরা নাম্বার 96 আয়াত নাম্বার 1। তো এটা আল্লাহ আমাদেরকে পড়তে বলেছেন। আমার মনে হলো যে আমরাও সেই কথাটার এই ডায়ালগে আমরা কেমন করে রেসপন্স করতে পারি। তাতে আমার মনে হলো যে বেস্ট, ওয়ান অফ দি বেস্ট ডায়ালগ আরেকটা রিপ্লাই হচ্ছে রব্বি জিদনি ইলমা, মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ। ও আল্লাহ, মানে আল্লাহ আপনি আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, আপনি আমাদেরকে শিখতে বলেছেন, তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন, আমরা যে শিখবো সেই শেখা থেকে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। তো এখান থেকে এইটা দিয়ে আমি ডায়ালগটা শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের আজকে, ইনশাল্লাহ আমরা এই ডায়ালগের উপরে কেমন করে একজন কথা বললে কেমন করে আরেকজন রিপ্লাই দিবে সে বিষয়ে আমরা শেখার চেষ্টা করব। এখানে ডায়ালগের ব্যাপারে একটু বলে নেই যে ডায়ালগ ইজ কমিউনিকেশন, কনভারসেশন বিটুইন টু or among some people to exchange our feelings, views or reviews, etc. ডায়ালগ হচ্ছে আমরা যখন কখনো দুই ব্যক্তি বা দুইয়ের বেশি মানুষ যখন কথা বলে, মনের ভাব প্রকাশ করে ভার্বালি, মানে কথোপকথন মানে আলাপ আলোচনার ভিতরে কথা দিয়ে, মানে সাউন্ড দিয়ে, যে কথাগুলি শব্দে উচ্চারণ করা যায়, সেটা এক প্রকার কমিউনিকেশন। এবং এইভাবে আরো অনেক কমিউনিকেট, মানে এটা হচ্ছে ডায়ালগ। Dialogue is communication, conversation between two or among some people to exchange our feelings, views, and reviews. However, এই ডায়ালগটা আমাদের not necessarily যে আমাদের ভার্বালি হতে হবে. It could be there are various types of communication such as verbal, written, code, sign, or symbols. আমাদের কমিউনিকেশনটা, এই কনভারসেশনটা নট নেসেসারিলি যে আমরা ভার্বালি করবো, ভার্বালি মানে মুখের শব্দ দিয়ে যে কথা বলবো তা না। আমাদের কমিউনিকেশনটা ইট ক্যান বি রিটেন অ্যাজ ওয়েল, আমরা লিখিত আকারেও কমিউনিকেট করে থাকি, কোড ল্যাঙ্গুয়েজও আমরা অনেক সময় কমিউনিকেট করে থাকি। এক্সাম্পল যেমন এয়ারলাইন গুলি বা আর্মি
হসপিটাল, বিভিন্ন জায়গাগুলিতে তাদের নিজস্ব কিছু কোড ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাও ব্যবহার করা হয়। সাইন ল্যাঙ্গুয়েজ, যারা আমাদের মতো কথা বলতে পারেন না, তারাও কথা কমিউনিকেট করে ইউজিং সাম সাইন ল্যাঙ্গুয়েজ। তো সেটাও একটা কমিউনিকেশন। আবার রাস্তাঘাটে চলার পথে আমরা দেখে থাকি অনেক সিম্বল, যেমন ইউটার্ন করা, সিগনালে থামা যাবে কি যাবে না, ওটাও ওটাও এক প্রকার কমিউনিকেশন। সো বিভিন্ন ধরনের কমিউনিকেশন বিভিন্নভাবে হয়ে থাকে। এখানে আমরা যখন কমিউনিকেশন করতে যাব, বিশেষ করে আপনারা যখন যেহেতু ইটিডিপিতে আছেন, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন, দেখা যায় যে ইন্টারন্যাশনাল বায়ারদের সঙ্গে বা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে গেলে, কাস্টমার সঙ্গে কথা বলতে গেলে, ফার্স্ট থিং আমরা একে অপরকে নাম জিজ্ঞেস করে থাকি। তো আমরা যারা গত ক্লাসটা করেছিলাম, গত ক্লাসে আমরা বেসিক্যালি উই এমফেসাইজড মোর অন এটিকেট। এই ক্লাসে আমরা দেখব যে আমরা সেই মেইনটেইনিং এটিকেট, হাউ ক্যান উই রিয়েলি কমিউনিকেট ওয়েল উইথ আদার পার্টি। তো এখানে আমি দেখেন এখানে ডায়ালগে এই স্লাইডে দেখিয়েছি, কালার ব্যবহার করেছি, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা হচ্ছে যে যদি যখন আমাদেরকে কেউ কল করবে বা আমাদের কখন কেউ কিছু জিজ্ঞেস করবে, তখন আমরা কেমন করে আমাদের নাম পরিচয়টা কিভাবে বলবো। To know and understand the first name, given name, কোনটাকে ফার্স্ট নেম বলে, গিভেন নেম বলে, মিডল নেম বলে, লাস্ট নেম বা ফ্যামিলি নেম বলে। তো আমাদের বাংলাদেশে হয়তো এভাবে কতটুকু বলে আমার ঠিক জানা নেই, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেসগুলিতে দেখা যায় মানুষের যাদের তিনটা নাম থাকে, একটা দুটা নাম, একটা নামেরও আছে, দুই নামের, দুটো নামের আছে, তিনটা নামের আছে, তখন এই নামগুলিকে আমরা কেমন করে সেগ্রেগেট করি। সেজন্য আমি কিছু স্যাম্পল এখানে এনেছি। তো লেটস বিগিন, এখান থেকে আমরা যে শুরু করি। যখন কেউ কলার জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইয়োর নেম, এই কথাটাকে এভাবে বলা যায়, আবার নিচে আরেকভাবে বলা যায়, মে আই নো ইয়োর নেম প্লিজ, মে আই নো ইয়োর নেম প্লিজ। তো মে আই নো ইয়োর নেম, এখানে অনেক সময় আমাদের সাবকনশিয়াস এরিয়াতে বলে মে আই নো ইয়োর গুড নেম প্লিজ, গুড নেম না, শুধু নেম বললেই হবে, মে আই নো ইয়োর নেম প্লিজ, আমি কি আপনার নাম জানতে পারি। তো আমি যখন বলবো আমার নাম, তখন আমি বলবো আম কাজী ফাতেমা জাহরা। আমি যদি আমার নামটা লিখিনি, কিন্তু এখানে অন্যদের নাম দিয়েছি, যেমন মাই নেম ইজ রবিউল আলম খান বা মাই নেম ইজ রুবাব হুসেন। এখানে দেখেন, যখন আমরা আমাদের নামটা বলি, আমরা কখনোই আমাদের নামের আগে মিস্টার বা মিসেস বা মিস কিছু আমরা দেই না। when I am a speaker, I'm saying about my name, তখন আমরা কিন্তু কখনো when I say my name, I do not put Mr. or Mrs. or Miss before my name. এটা আমরা কখনোই আমাদের নিজেদের নাম, কোনো কলার যদি কল করে, ইন্টারন্যাশনাল কলারকে বলতে পারি না যে আমি মিস সোয়ানসো, আমি মিস্টার সোয়ানসো। তো কিন্তু যখন আমরা অন্য কাউকে কারো নাম সম্বন্ধে বলবো, তখন আমরা মিস্টার, মিসেস, ডক্টর, অ্যাডভোকেট, যেটা যার যেমন সেখানে আমরা দিব। এখন কথা হচ্ছে, যখন আমরা বললাম যে ফর এক্সাম্পল দি রিসিভার্স নেম ইজ রবিউল আলম খান, মিস্টার রবিউল আলম খানের যে নামটা, এখানে এই তিনটা নামের ভিতরে কোনটা ওনার নিজের নাম, কোনটা ওনার নিজের নাম, এবং কোনটা ওনার ফার্স্ট নেম, কোনটা ওনার মিডল নেম, কোনটা ওনার লাস্ট নেম বা ফ্যামিলি নেম। যেমনটা দেখিয়ে বোঝা যাচ্ছে, রবিউলটা হচ্ছে ওনার গিভেন নেম। গিভেন নেম মানে ওনাকে যেটা দেওয়া হয়েছিল, এটাই ওনার প্রথম নাম, এবং এটাকেই বলে গিভেন নেম, ফার্স্ট নেম অর গিভেন নেম। এটা এখানে দিয়ে দিই, গিভেনটা ফার্স্ট নেম, ফার্স্ট অবলিক গিভেন, এখানে দিই, এটা কেটে দিই, it would help you better। আচ্ছা, ফার্স্ট অর গিভেন নেম বলে। যেহেতু ফার্স্ট, যেখানে যতগুলিতে আপনারা দেখবেন সবুজ কালার, তার মানে এগুলি হচ্ছে ফার্স্ট নেম। গ্রিন কালার যেগুলো সবই আপনার ফার্স্ট নেম বা গিভেন নেম। ব্লু কালার যেটা, সেটা হচ্ছে আপনার মিডল নেম। যেখানে যেখানে ব্লু কালার রেখেছি, সেটা দিয়ে আপনার বুঝতে হবে যেটা মিডল নেম। লাস্ট নেম এবং ফ্যামিলি নেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো এখন লাস্ট নেম এবং ফ্যামিলি নেমটা নিয়ে অনেক সময় অনেক জায়গায় কনফিউশন দেখা যায়।
যেমন দেখেন এখানে রবিউল আলম খান, খান হচ্ছে এই ভদ্রলোকের লাস্ট নেম বা ফ্যামিলি নেম। তো যখন এই নামটা খুবই যেমন আছে, যেমন লেখা বা যেমন বলা তেমন করেই লেখা আছে, কিন্তু এর ব্যতিক্রমও অনেক জায়গা আছে, সেগুলো আমরা দেখবো। আবার দেখেন রুবাব হোসেন, রুবাব এখানে ওনার ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। লাস্ট নেম বলতে কিন্তু এই হোসেন নামটা ওনার বাবার বা দাদার হতে পারে, বাট ইট ইজ নট দি ফ্যামিলি নেম, বলতে ওনার পদবি বা বংশ না। তারপরে যেমন এখানে আছে আরেকটা নাম্বার, মিসেস শামসুন নাহার চৌধুরী। শামসুন যেটা দেখেন ওনার নামের, আমি যখন নামগুলি লিখছি বা আমরা যখন অ্যাড্রেস করব তখন অন্য কাউকে, আমার নিজেকে ছাড়া অন্য যাকে আমি অ্যাড্রেস করবো তাকে আমি চাইলে মিসেস মিস্টার দিতে পারবো। তো মিসেস শামসুন নাহার, তো এখানে মিসেস শামসুনটা হচ্ছে ওনার গিভেন নেম বা ফার্স্ট নেম, নাহার ওনার মিডল নেম, চৌধুরী ওনার লাস্ট নেম এবং ফ্যামিলি নেম, দুটোই বহন করে। এখানে 2 নম্বরে দেখেন মিস্টার রেজাউল করিম খান বা খন্দকার। রেজাউলটা হচ্ছে ওনার নিজের নেম, হিজ ওন নেম, ফার্স্ট নেম, গিভেন নেম, Karim is his middle name, Khan or Khandakar is his family name. Then we come to the third, Miss Salma Sultana. What you see here is Salma is her given name or her first name. Sultana is not her family name. এটা কিন্তু ওনার লাস্ট নেম না, কিন্তু এখানে লাস্ট নেম হিসেবে দেখা যাচ্ছে। লাস্ট নেম বা ফ্যামিলি নেম না এটা, কারণ যদি এখানে শুধু সুলতান হতো তাহলে আমরা বুঝতাম যে এটা ওনার ফার্স্ট নেম, সরি লাস্ট নেম অথবা ফ্যামিলি নেম, কিন্তু যেহেতু সুলতানা তার মানে এটা ওনারই আরেকটা নাম, মিডল নেম, বাট নট লাস্ট নেম অর ফ্যামিলি নেম। তারপরে যেমন এখানে দেখেন যখন সৈয়দ রিদওয়ান আসছে তখন আমরা এখানে মিস্টার বা মিস কিছুই দিতে পারিনি, কারণ গুলি পরে বলছি। তারপরে এখানে 5 নম্বরে কাজী নজরুল ইসলাম। কাজী দেখেন অলদো দিস ইজ ফার্স্ট, এটা দিয়ে শুরু হয়েছে, নামের প্রথমে আসছে, কিন্তু এগুলো কিন্তু মানুষের ওনাদের প্রথম মানে তার গিভেন নেম বা ফার্স্ট নেম না। ডক্টর অ্যাডভোকেট সালমা ভুঁইয়া, এখানে লাল কালারটা আপনাদের অ্যাটেনশন দিতে হবে। এখন দেখেন সৈয়দ রিদওয়ান যিনি, ওনার কিন্তু গিভেন নেমটা হচ্ছে পরে, ওনার ফ্যামিলি নেমটা আগে চলে আসছে। আগে চলে আসার কারণে যদি উনি রিদওয়ান সাইয়েদ হতো তাহলে ওনাকে এখানে মিস্টার রিদওয়ান সাইয়েদ বলা যেত, কিন্তু সাইয়েদ ওনার ফ্যামিলি নেমটা প্রথমে আসছে এবং এটা একটা অনারেবল নেম, সেই ফ্যামিলি নেমটা আগে এখানে মিস্টার খুব একটা হয় না। বিশেষ করে কাজী নজরুল ইসলাম যেখানে আছে সেখানে দেখেন কাজীর আগে খুব একটা মিস্টার মিসেস হয়, কারণ এটা একটা প্রফেশন ক্যারি মিন করে। যেমন ডক্টরের আগে আমরা কখনো মিস্টার বা মিস ব্যবহার করতে পারি না, অ্যাডভোকেটের আগে মিস্টার মিসেস অ্যাডভোকেট আমরা বলতে পারি না, বা অ্যাডভোকেট সালমা ভুঁইয়া বা মিস্টার ডক্টর সালাম ভুঁইয়া আমরা বলতে পারি না। ঠিক সিমিলারলি বা ক্যাপ্টেন, ক্যাপ্টেনের আগে আমরা মিস্টার ক্যাপ্টেন কাজী গোলাম রহমান আমরা বলতে পারি না, যেহেতু ক্যাপ্টেন ইটসেলফ ক্যারিজ এ ডিগনিটি। কাজী হিজ ফ্যামিলি নেম, গোলাম রহমান, গোলাম হচ্ছে ওনার গিভেন নেম, রহমান ওনার মিডল নেম। আবার সিমিলারলি এখানে কাজী নজরুল ইসলাম বা সৈয়দ রিদওয়ান, সৈয়দটা কাজী এ দুটোই ওনার ফ্যামিলি নেম, এগুলো ওনাদের গিভেন নেম না, যদিও এটা প্রথমে আসছে। এখানে নজরুলটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, নজরুল হচ্ছে ওনার গিভেন নেম, ইসলামটা ওনার মিডল নেম হতে পারে। এইভাবে আমরা যদি যখন আমরা কারোর নাম জিজ্ঞেস করব, আমরা যদি বায়ার বা ক্লায়েন্ট যদি জানতে চাই হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর মিডল নেম, হোয়াট ইজ মিডল নেম কেউ জিজ্ঞেস করে না, হোয়াট ইজ ইউর লাস্ট নেম বলে, তখন ইউজুয়ালি আমাদের এভাবে বুঝে বলতে হবে যে কোনটা আসলে আমাদের লাস্ট নেম এবং কোনটা আমাদের গিভেন নেম। যদি আমাদেরকে বলা হয় লাস্ট নেম, এখন যেমন কাজী নজরুল ইসলাম এই নামে যাদের আছে তারা যদি ইসলামটাকে ফ্যামিলি নেম বলে দেয় তাহলে হয় না। এখন যেমন আমাদের যাদের নাম কাজী দিয়ে শুরু হয়, বাই ডিফল্ট ইউজুয়ালি ফ্যামিলি নেম গুলি পরেই আসে, লাস্টে আসে, কিন্তু
কিছু কিছু ফ্যামিলি নেম যাদের আমাদের বাই ডিফল্ট প্রথমে আসে, এটা সিস্টেম আমাদেরকে জেনারেট করে এমন ভাবে অ্যাজ ইফ দিস ইজ আওয়ার ফার্স্ট নেম। এবং যে কোনো জায়গায় আমাদের অ্যাডমিশন, পড়াশোনা বা সব জায়গায় দেখা যায় কাজীটাই চলে আসে। সো আমাদের জন্য যাদের আমাদের প্রথমে চলে আসে, আমাদের এটা বাই ডিফল্ট গিভেন নেমের ভিতরে পড়ে যায় বা আমরা হয়তো এইভাবে পরিচিত হই। অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার লাস্ট নেম। এটা ছিল আমাদের নাম নিয়ে পরিচয়, কিভাবে আমরা পরিচিত, নামের বিষয়ে আমরা কেমন করে ক্লারিফাই হতে পারি। কেউ আমাদেরকে কোনো বায়ার জিজ্ঞেস করলে আপনারা যেন থমকে না যান বা ভাবতে না হয়, হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না বিষয়টা। তো সেটাই আমি এই জায়গাটা ভাবলাম একটু ক্লারিফাই করি। বিষয়টি কি আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে? আপনারা কি এটা বুঝতে পেরেছেন? একটু কাইন্ডলি যদি টেক্সট করতেন প্লিজ। ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, শুধু একজনই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো অলরাইট। হুম, আচ্ছা আচ্ছা, অলরাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি 2 নম্বর একটা স্লাইড রেখেছি। জি, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। অলরাইট, এখানে একটা ডায়ালগ আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য রেখেছিলাম, যে dialogue between doctor and her patient after their greetings. তাদের দেখা সাক্ষাতের পর তারা কিছু ডায়াগনোস, তাদের কিছু চেক আপের ব্যাপারে কথা হচ্ছিল। এই বিষয়টা আপনারা ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করবেন, আমরা হয়তো একটা ক্লাসে আপনাদের কথাটা শুনবো। এখন আমরা এরপরে একটা ইন্টারভিউ স্লাইডে চলে যাব। এখানে হচ্ছে এই স্লাইডটা আমি শুরু করার আগে এখানে 3টা পার্টে নেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে উই আর এনহ্যান্সিং our skills with values to learn new languages. দেখুন, আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে এসে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা কেন ভ্যালুজ বা এথিক্স, মরাল ভ্যালুজ এর কথা বলি, কেন আমরা আয়াত নিয়ে আসি। কারণ দেখুন, আল্লাহ পাক, যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমরা না চাইতে মুসলিম হতে পেরেছি। আজকে একটা জায়গায় দেখলাম যে চ্যাট জিপিটি ও মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের কথা বলছে। তো আমি বাই বর্ন মুসলিম হয়ে আমি কেন আল্লাহর কথা বলবো না? একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমরা যা কিছু শিখছি তা শেখার পরে, কিছু একটা হওয়ার পরে, যদি আমরা যে কোনো আমাদের প্রফেশনে অনেক ভালো বড় কিছু হয়েই গেলাম, কিন্তু আমাদের এথিক এবং মরাল ভ্যালুজ যদি না থাকে, উই ক্যানট হ্যাভ এ গুড সোসাইটি এন্ড অফ দি ডে। উই ক্যানট হ্যাভ হারমোনিয়াস ওয়ার্ল্ড এন্ড অফ দি ডে, যেটা আমরা ম্যাসাকার দেখতে পেলাম। এবং লাইভ 2024 এসে, ইনফ্যাক্ট 23 থেকে তো শুরু হলো, প্যালেস্তাইনের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা হলো, বা এন্টায়ার ওয়ার্ল্ডে কোথাও কোথাও ওয়ার হচ্ছেই হচ্ছে। দিস দি রুট কজ অফ অল দিস ওয়ার ইজ বিকজ অফ এথিক্যাল ভ্যালুজ। আমরা অনেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু হয়েছি, কিন্তু আমাদের এথিক এবং মোরাল ভ্যালুজটা ভালো করে শেখা হয়নি। আমাদের এটা ভালো করে আমাদের অন্তরে গেঁথে না যাওয়ার কারণেই বড় বড় মানুষ যখন আরো অনেক বড় হয়ে যায়, ভুলে যায় এবং বায়াস হয়ে যায়। এবং কেন আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো, সেই জন্য আমরা এমফেসাইজ করি যে আমরা যেন আমাদের মরাল ভ্যালুসটা ঠিক রেখে আমরা কাজ করতে পারি। তো এখানে হচ্ছে ডায়ালগ বিটুইন অ্যান ইন্টারভিউয়ার অ্যান্ড ইন্টারভিউই আফটার দেয়ার গ্রিটিংস। আগে আমরা এর আগের ক্লাসে আমরা গ্রিটিং শিখেছিলাম, তাই আমি এখানে আর গ্রিটিংসটা মেনশন করি নাই, নট টু মেক ইট মোর লেংদি। তো সেই জন্য এটাকে মিনিমাইজ করার জন্য আমরা চেষ্টা করেছি যে গ্রিটিংসটা আমাদের আগের ক্লাসে হয়ে গেছে, আমরা তার পরের স্টেপ থেকে শুরু করছি। এখানে ডায়ালগ 1, D1 এবং D2 দিয়ে আমি ডায়ালগ 1, ডায়ালগ 2 এবং কালার দিয়ে আমি এমফেসাইজ করেছি যে একটা হচ্ছে কোশ্চেন, একটা হচ্ছে রিপ্লাই। দেখেন ফার্স্ট ডায়ালগটা, যে হোয়াট ডু ইউ ডু, এভাবেও বলা যায়, এই কথাটাকে এভাবেও বলা যায়, মে আই নো হোয়াট আর ইউ ডুইং প্লিজ। আমি কি জানতে পারি আপনি কি করছেন? কোনো বায়ার আপনাকে কাজ দেওয়ার আগে আপনার সম্বন্ধে জানতে চাইতে পারে, তখন আপনাকে এই কোশ্চেনটা করতে পারে, হোয়াট ডু ইউ ডু, মে আই নো হোয়াট আর ইউ ডুইং প্লিজ। তখন আপনি বলতে পারেন যে, ওয়ান সেকেন্ড, আচ্ছা, ডায়ালগ 2,
যে স্পিকার উনি বলতে পারেন আম এ মাদার। মোস্ট অফ দি আমাদের এখানে অধিকাংশই মায়েরা জয়েন করেছেন, অনেক সময় শুনি যে বাচ্চা আছে ছোট, তো আমি এটাকে এমফেসাইজ করেছি যে আম এ মাদার, আম এ স্টুডেন্ট, আম এ টিচার, আম এ ট্রেনার, আম এন ইনস্ট্রাক্টর। এই নামগুলি দেওয়ার কারণ আপনারা আবার এগুলিকে প্র্যাকটিস করলে এই কথাগুলি আপনাদের আসবে বা আপনাদের জড়তাও কেটে যাবে। আপনারা এগুলো এই প্রফেশন গুলিকে বা এই ক্যারিয়ার গুলিকে আপনারা খুব গ্লাডলি নেবেন, খুব সম্মানের সঙ্গে এগুলি প্র্যাকটিস করেন। আমি মাদার, মাদার ইজ মানে এটা সব প্রফেশনের উপরে দিয়েছে এই জন্য যে যারা মা বলে যেন চিন্তা না করে যে তার কোনো ক্যারিয়ার হলো না, সে একজন মা। নো, দিস ইজ অলসো এ গুড প্রফেশন, মানে গ্রেট প্রফেশন, গ্রেট ক্যারিয়ার। প্রফেশন না মানে গ্রেট ক্যারিয়ার। আমি মাদার, আমি স্টুডেন্ট, যে পড়াশোনা শিখছেন, যত বড়ই হন না কেন, যত ছোটই হন না কেন, দিস ইজ অলসো ভেরি গ্রেট পোস্ট। কাজ না করলেও আপনি কিছু শিখছেন। এ স্টুডেন্ট, আম এ টিচার, আম এ ট্রেনার, আম এন ইনস্ট্রাক্টর, যিনি ইনস্ট্রাক্টর উনি বলতে পারেন আম এন ইনস্ট্রাক্টর, আম এ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, আম এ ফ্রিল্যান্সার, আম এ কন্টেন্ট ক্রিয়েটর, I'm a graphic designer. I'm a video editor. I'm a digital marketer. I'm a customer care officer. I'm an officer. এখন দেখেন এখানে I'm a customer care officer. এখানে a customer care officer হয়েছে আর এখানে an officer হয়েছে। এখানে আর্টিকেলের এ হচ্ছে একটা আর্টিকেল, অ্যান একটা আর্টিকেল। তো আমরা কোথায় আর্টিকেল ব্যবহার করতে হবে সেইগুলির জন্য অ্যান এবং এ দিয়ে আমি কিছু প্রফেশন রেখেছি। কি কারণে হচ্ছে? কারণ এখানে অ্যান অ্যান হওয়ার কারণ এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, আর এখানে এ হওয়ার কারণ হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তা আমি কাস্টমার কেয়ার অফিসার, আম অ্যান অফিসার, আম অ্যান অ্যাকাউন্টেন্ট, আম অ্যান অ্যাডমিন, আম এ ডক্টর, আম অ্যান ইঞ্জিনিয়ার, আম এ টেইলর, যিনি সেলাই করেন ওনারও কিন্তু অনেক বড় একটা প্রফেশন। যিনি ইঞ্জিনিয়ার উনি যেমন ইঞ্জিনিয়ার, উনি উনি ওই কাজের যোগ্য, উনি ওই কাজে যেমন এক্সপার্ট, যেমন সম্মানিত, ওই কাজটা যেমন সম্মানিত। আর টেইলার যিনি কাপড় বানান তার কাজটাও তেমনই মর্যাদার হওয়া উচিত। এখানে কাউকে ছোট করে দেখা উচিত না। তাই আমি চেষ্টা করেছি যে প্রফেশন বলতে আমি কয়েকটা ভালো প্রফেশন লিখলাম, আর যারা ওই প্রফেশন থেকে একটু ছোট প্রফেশন আছে তার জন্য নিজেকে ছোট না ভাবে, অ্যাকচুয়ালি অল দি প্রফেশনস আর অনারেবল। যে যেটাই করেন সেটাকে সম্মানের সঙ্গে দেখা এবং সেটাকে ভালো চোখে দেখে সম্মানের সঙ্গে সেটা নিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি কুক, আমি শেফ, আমি গার্ডেনার, যিনি I'm a farmer, I'm a caregiver, I'm a babysitter, I'm a caregiver। দেখা যায় যে বিভিন্ন দেশে, বাহিরের দেশে অনেক শিক্ষিত বা অনেক ছেলেমেয়েরা আমাদের দেশ থেকে পড়তে যাচ্ছে, ওরা অনেকেই রান্না বান্নার কাজ করছে, শেফের কাজ করছে, গার্ডেনার, ফার্মার হচ্ছে, কেয়ার গিভার হচ্ছে, যেখানে আমাদের দেশে বুয়ারদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, বেবি সিটারের কাজ করা হচ্ছে। এগুলি কোনোটাই লজ্জার না। আমাদের দেশে আমরা এগুলোকে ছোট করে যেন না দেখি, সেজন্য আমি এই প্রফেশন, এই কাজগুলোকে আমি এইভাবে নিয়ে আসছি। আমি কেয়ার গিভার, আমি বেবি সিটার। তারপর যদি কেউ কিছুই না করেন, ফাইন, মাস্ট বি ভালো কিছু, খারাপ কিছু না করলেই হলো। আম নট ওয়ার্কিং, হয়তো সে কিছুই করে না। আম রিটায়ার্ড, কেউ রিটায়ার্ড থাকতে পারেন। লুকিং ফর এ জব, এমন হতে পারে জব খুঁজছে, তাও হতে পারে। সরি, আরেকটা ডায়লগ দেখেন। যদি বায়ার যদি জিজ্ঞেস করেন যে ওয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্কিং, আপনি এইভাবে একটা কোশ্চেন, এটা এইভাবে জবাব দেওয়া যায়। আরেকটা হচ্ছে যে আপনি কোথায় কাজ করছেন, ওয়ার আর ইউ কারেন্টলি, আপনি কি করছেন, ওটা ওপারটা হচ্ছে কি করছেন। এখানে হচ্ছে ওয়ার আর ইউ কারেন্টলি ওয়ার্কিং। আপনার যারা ইউটিডিপিতে আছেন তারা বলতে পারেন আম কারেন্টলি ওয়ার্কিং উইথ iQuery.com অথবা 64 বিডি পণ্য, ওয়ার্কিং উইথ বই আছে, ল্যাপটপ আছে, বা আম নট ওয়ার্কিং এনিওয়ার, আম নট ওয়ার্কিং এনিওয়ার এট দি মোমেন্ট, এটাও বলা যায়। I'm a student. I'm studying currently with UKAIS অথবা ইটিডিপি, এরকমও হতে পারে। এরপরে আরেকটা ডায়লগ দেখুন যে হাউ মেনি বুকস। এখন এখানে হাউ মেনি অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাকে আমি এমফাসাইজ করেছি। বই হতে পারে বা আপনার কাজ হতে পারে। সরি, হাউ মেনি বুকস ডু ইউ রিড ইন আ উইক, or how many articles could you write in a day or week?
আপনি কয়টা বই পড়েন এক সপ্তাহে, বা আপনি কয়টা আর্টিকেল লিখতে পারেন, বা কয়টা কাজ করতে পারেন, যদি এই ধরনের কিছু হয় সেটা হাউ মেনি দিয়ে এই কোশ্চেনটা করা হবে। হাউ মেনি ক্যান ইউ ডু, হাউ মেনি গ্রাফিক ডিজাইন ক্যান ইউ ডিজাইন ফর মি, এরকম হতে পারে। তো তখন আপনি এভাবে বলতে পারেন, আই রিড এ বুক ইন আ উইক। হয়তো আপনি এক সপ্তাহে একটা কাজ করেন বা এক সপ্তাহে একটা বই পড়েন, এটা দিয়ে আপনি বলতে চাচ্ছেন আই রিড এ বুক ইন আ উইক, or I read a book in 2 weeks। এখানে দেখেন উইক যখন হয়েছে আ উইক, তখন কিন্তু আমাদের এখানে এস হয় না, এটা সিঙ্গুলার, তাই এটা উইক, আ উইক। যখন আমি এখানে লিখেছি যে বুক ইন 2 উইকস, যখন টু পেয়েছে তখন উইকটা কিন্তু উইকস হয়েছে, এখানে এস আছে, একটা এস আছে এখানে। হ্যাঁ, I read a book in a week, or a book in 2 weeks, or I could write an article or create a content in a day। আমি একদিনের ভিতরে করে দিতে পারি, 2 days, 2 দিনে করে দিতে পারি। I could write an article within a week, or within 3 weeks time, or 3 weeks, এভাবে বলতে পারেন। এরপরে আমরা নেক্সট স্লাইডে দেখি। যদি বায়ার জিজ্ঞেস করেন যে ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, আপনি এই জবটা কেন চাচ্ছেন, আপনার সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? ইজ ইট ক্লিয়ার? ক্যান ইউ অল হিয়ার মি? আচ্ছা, একজন হাত তুলেছেন। হুম, অলরাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারছেন তো? অলরাইট, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে রাত জেগে ক্লাস করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা দ্বিতীয় স্লাইডটা দেখি। এখানে আছে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, এই জবটা ওই বায়ার আপনাকে কেন কাজটা দিবে, বা তার কাজটা আপনি কেন চাচ্ছেন, সেই জন্য উনি প্রশ্ন করতে পারে ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, দিস জব। কিন্তু যখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন তখন তখন তো দিসটা পুরো এটা শোনা যায় না, না গেলেও ইট আন্ডারস্টুড, ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব। তখন ডায়লগ 2 যেটা আছে, উনি বলবেন যে আই ওয়ান্ট দিস জব বিকজ আই লাইক ইউর কোম্পানি। I want this job because I like your company and the job is well known to me। এবং এই জবটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে, আমি করতে পারবো এমন মনে হচ্ছে। And I think I can do better here. I want the job. I like it because I like your company and the job is well known to me and I think I can do better here। আপনি বুঝাতে চাচ্ছেন, আপনি বলছেন যে আমি এই কাজটা না, এই জন্য চাচ্ছি যে আমি আপনার কোম্পানিকে পছন্দ করি, এবং আপনার কাজ দেখে মনে হচ্ছে যে আমি আপনার কাজটা খুব ভালো বুঝি। জব ইজ ওয়েল নোন টু মি, আপনার এই কাজটা আমার ভালোই জানা আছে। অ্যান্ড আই থিঙ্ক আই ক্যান ডু বেটার হিয়ার। আপনার এই কোম্পানিতে মনে হয় আপনার পরিবেশ অনেক ভালো, অর্গানাইজেশন ভেরি ফ্রেন্ডলি, তো এখানে আমি অনেক ভালো করতে পারবো, এইভাবে বললাম। তারপরে আরেকটা ডায়লগ হচ্ছে হোয়াট আর ইউর স্ট্রেংথস, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার স্ট্রেংথটা কি। স্ট্রেংথটা হচ্ছে আপনার শক্তি, আপনি কিসের শক্তি, মানে কিসে আপনি কনফিডেন্ট, কি করে আপনি আপনার মনে হয় যে ইউ ক্যান ডু ইট বেটার দেন এনি ওয়ান এলস, এরকম একটা ফিলিং আর কি। আপনার সাহসটা কেন, বা কিভাবে আপনি এত পজিটিভ এই বিষয়ে, এটা এটা হচ্ছে আপনার আপনার পজিটিভ বা আপনার প্রফেশনালিজমের কনফিডেন্সের উপরে এটা ডিপেন্ড করে, যে হোয়াট আর ইউর স্ট্রেংথ বা আপনার মনোবল কি। আপনি বলতে পারেন যে আমি কুইক লার্নার, আমি খুব দ্রুত শিখে যাই। আই এম এ কুইক লার্নার, আমি কুইক লার্নার। আমি গুড লিসেনার, যদি এরকম হয় যে আপনাকে কিছু শুনতে হবে তখন আপনি সেই জায়গা মতো আপনি বলবেন আমি গুড লিসেনার, আমি খুব ভালো শুনতে পারি, আমি শুনে থাকি। অনেক সময় দেখে যে অনেক কিছু আছে যে শোনার জন্য অনেক ধরনের কাজ আছে, যেমন এমপ্যাথেটিক লিসেনার, অনেকের অনেক ধরনেরই পাওয়া যায়। তা আমি কুইক লার্নার, আমি গুড লিসেনার,
আম এ গ্রেট প্ল্যানার। যদি কোনো অর্গানাইজেশন কিছু প্ল্যান করতে হয় তাহলে আপনি বলতে আম এ গ্রেট প্ল্যানার, আমি খুব সুন্দর প্ল্যান করতে পারি। আম এন অর্গানাইজার, আমি অর্গানাইজ করতে পারি খুব ভালো। আম এ কাস্টমার সার্ভিস, আম কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড, আম কাস্টমার সার্ভিস অফিসার, আমি কাস্টমার সার্ভিস দিতে খুব পছন্দ করি। এভাবে আপনি বলতে পারেন। তারপর এটাও বলতে পারেন আম গুড অ্যাট গ্রাফিক ডিজাইন, আম গুড অ্যাট ভিডিও এডিটিং, I'm good at digital marketing. I'm good at blogging. I'm a blogger. I'm good at blogging অথবা I'm a blogger, এটাও বলতে পারেন। তো এই ডায়লগ গুলি থেকে আমরা এইভাবে যেন আমরা রিপ্লাই গুলি দিতে পারি। একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। আমি একেবারে ভেবে ভেবে এই পয়েন্ট গুলিকে নিয়ে আসছি যেন আপনাদের জন্য ইজি হয়ে যায়, স্মুথ হয়ে যায়। যদি কখনো যখন কথা বলবেন তখন যেন হয়, আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয়। তারপরে আরেকটা ডায়ালগ এখানে আছে ডি, এখানে ওকে, হোয়াট ইজ ইউর উইকনেস যদি বলা হয়, যদি আপনার দুর্বলতাটা কোথায়, আপনি কি করতে পারেন না বা কিসে ভয় পান, সেটা মিন করতে হয়তো এটা হচ্ছে। হোয়াট ইজ ইউর উইকনেস প্লিজ, আপনার উইকনেসটা কোথায়। তখন আপনি বলতে পারেন, এখানে দিয়ে দিয়েছিলাম তো, দিয়ে দিই, কোথায় গেল, একটু লাইনে থাকেন, আমি একটু দেখছি আমার স্লাইডটা কোথায় গেল। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমার স্লাইডটা, আচ্ছা এখান থেকে আমরা এখানে ছিলাম, এরপরে স্লাইডটা আমি এখান থেকে বলছি যে হোয়াট আর ইউর স্ট্রেংথ তো হয়েছে, আমাদের উইকনেস যদি বলে এটা হচ্ছে আমাদের দুর্বলতাটা কি বিষয়ে। তো আপনি বলতে পারেন যে মাই বিগেস্ট উইকনেস ইজ আই কান্ট সে নো টু এনিওয়ান অর আই কান্ট সে নো টু এভরিওয়ান। মোস্ট অফ দি টাইম, মোস্ট অফ দি টাইমে আমি নো কথাটা বলতে পারি না। And I burden myself with an extra load of work, responsibilities. অনেক সময় এরকম হয় যে আমি না বলতে পারি না বলে অনেক সময় অনেক লোড হয়ে যায়, লোড নিয়ে নেয়, এটাই হচ্ছে আমার একটা উইকনেস, আমি না বলতে পারি না। কিন্তু আসলে এসব জায়গায় আমাদের না বলতে জানতে হবে, অতিরিক্ত লোড নেওয়া যাবে না। Sometimes I take too long time to finish my work through, though I'm working. তো এভাবে নেগেটিভ কথাটা আমাদের, যেটা আমাদের উইকনেস কথাটা আমাদের এইভাবে সুন্দর করে বলে দিতে হবে যে হ্যাঁ আমার এই জায়গায় দুর্বলতাটা আছে। আশা করি আপনার স্লাইডে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিন্তু তো এখানে পার্ট 3-তে এখানে ওটার কন্টিনিউশন আছে, হচ্ছে যে সেখানে হচ্ছে যে ডায়ালগ 1-এ দেখেন, ডু ইউ হ্যাভ, যখন ইন্টারভিউটা হয়ে গেল, স্ট্রেংথ উইকনেসও হয়ে গেল, তখন আবার কোশ্চেন আসতে পারে, বায়ার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন টু আস্ক, আপনার কি কোনো কোশ্চেন আছে আমাদেরকে করার মতো। এতক্ষণ তো উনি কোশ্চেন করে গেল, উনি বললো তাই না,
এখন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, আপনাকে যখন যদি জিজ্ঞেস করে যে আপনার কোনো কোশ্চেন আছে কি, তখন আপনি কি কি বলবেন? এখন আমার তো জানা নেই যে উনি আসলে কোন ধরনের কোশ্চেন করতে পারে, তো আমি যেটা ফিল করেছি সেটা আমি লিখেছি এখানে। তো আপনি বলতে পারেন যে ইয়েস আই ডু, আমারও কোশ্চেন আছে। আপনি এটা বলবেন না, উনি কাজ দিয়ে দিলেই খুশি হয়ে যাওয়ার কিছু নাই, কিন্তু আমাদের কিছু কোশ্চেন থাকতে পারে, আমাদের কিছু নেগোসিয়েশনের জায়গা থাকতে পারে। তো সেখান থেকে আপনি বলতে পারেন ইয়েস আই ডু। সেটা কি, ডু ইউ অ্যালাউ লেডিস টু ওয়ার্ক উইথ ভেল আবায়া? আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এটা যে আপনারা কি মেয়েদেরকে ভেল আবায়ার সঙ্গে কাজ করতে সুযোগ দেন? আপনারা কি জব দিয়ে থাকেন? যারা আবায়া পরে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা বোরকা পরে তাদেরকে জন্য জব দেন? এটা আমার প্রশ্ন। তো উনি মায়ের তখন বলতে পারে, যদি ইট ইজ সামথিং উইথ রিলেটেড টু রিটেন ডকুমেন্টস, যেখানে আপনার মেধা এবং কাজের উপরে নির্ভর করবে, যেখানে আপনার কোনো শো, ফ্যাশন শো এগুলি কিছু করতে হবে না, তো ডেফিনেটলি ওনাদের এই ধরনের কোনো চাহিদা থাকতে পারে না। তো এখানে উনি তখন সম্ভবত বলতে পারে যে ইয়েস উই ডু, আমরা বেল অ্যালাউ করি। উই ডু নট We do not have any restrictions on anyone's personal attire choice, fashion as long as respectful. উনি বলতে পারেন যে না, আমাদের কারো কোনো কাপড়ে কাপড় পরা বা আবায়ের উপর আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, পার্সোনাল আটায়ারের উপরে, ড্রেস কোডের উপরে তাদের কোনো চয়েস নাই। আবার কেউ আছেন বলতে পারে নো উই হ্যাভ, আমাদের রেস্ট্রিকশন আছে, উই ফলো ইউনিফর্ম, আমাদের অর্গানাইজেশন ইউনিফর্ম পড়তে হবে, এরকমও হতে পারে। যে তখন আপনি এটাকে কিভাবে ডিল করবেন, সেটা সেভাবে হ্যান্ডেল করা। এরকম অন্য কোনো কোশ্চেনও আপনার থাকতে পারে, ওনারা জিজ্ঞেস করতে পারেন। দে কুড আস্ক ইউ অ্যান্ড ইউ নিড টু রিপ্লাই অ্যাকর্ডিংলি। আপনার যেখানে যেটা দরকার নেগোশিয়েট করা, আপনি সেটা বলবেন। তারপর আবার ডায়ালগ আরেকটা দেখেন, ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেনস, বা আবার জিজ্ঞেস করতে আপনার এছাড়া কি আর কোনো কোশ্চেন আছে? তারপর আপনি জিজ্ঞেস বলতে পারেন যে ওয়েন কুড আই এক্সপেক্ট এ রিপ্লাই ফ্রম ইউ, আমি কখন আশা করতে পারি যে আপনি আমাকে রিপ্লাই দিবেন, এই আজকে যে ইন্টারভিউ হলে রিপ্লাই আমি কবে পেতে পারি? প্রথম আপনি জেনে নিলাম যে আপনার, যদি আপনাকে আবায়া বা বেইলে যদি কাজ করতে নাই দিল, তাহলে তো আপনি রিপ্লাইয়ের আশা করতেন না। আগে আপনি ওটা কনফার্ম যখন হলেন যে হ্যাঁ তাদের এটা দিবে, তখন আপনি বলছেন যে ইউ আর শোয়িং এন কাইন্ড অফ ইন্টারেস্ট দ্যাট ইউ আর রিয়েলি উইলিং টু ওয়ার্ক উইথ দেম। তো তখন আপনি বলছেন যে when could I expect a reply from you? তখন উনি একটা কোশ্চেন করলো, ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন? তার কোশ্চেনের জবাব কিন্তু আপনি কোশ্চেন দিয়ে দিচ্ছেন। আগেরটাও দেখেন তাই ছিল, ডু ইউ হ্যাভ এনি মোর এনি কোশ্চেন টু আস্ক, সেখানে আপনি বলছেন ইয়েস, সেখানে দেখেন এখানে কোশ্চেন দেওয়া, কোশ্চেন দিয়ে কিন্তু আপনি কোশ্চেনের রিপ্লাই দিচ্ছেন। মানে ইউজুয়ালি আমরা কি জানি, কোশ্চেন মার্কের রিপ্লাই রিপ্লাই আমাদের ফুল স্টপ পাই, কিন্তু অনেক সময় আমরা কিন্তু কোশ্চেন দিয়েও কোশ্চেন এর আনসার করতে পারি। তো তখন আপনি বলছেন যে ওয়েন কুড আই এক্সপেক্ট এ রিপ্লাই ফ্রম ইউ, তো উনি আবার অ্যাকর্ডিংলি বলবে যে হ্যাঁ, উইল লেট ইউ নো, আমরা আপনাকে জানাবো, উই উইল লেট ইউ নো। এরপরে উনি আবার বলতে পারেন ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে, আর কি কিছু বলার আছে? তখন আপনি বলতে পারেন নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ ভেরি মাচ। তখন বায়ার বা আপনি এমন হতে পারে যে আপনি কাউকে রিক্রুট করছেন, আপনি তার সঙ্গে এই কথাগুলি বলছেন, তখন আপনি বলতে পারেন ইউ আর ওয়েলকাম, ইটস মাই প্লেজার টু হ্যাভ এ ইন্টারভিউ উইথ ইউ, টু হ্যাভ এন ইন্টারভিউ উইথ ইউ। তারপরে আপনি বিদায় নিতে পারেন যে গুড ডে টু ইউ, অর গুড ডে টু ইউ স্যার, হ্যাভ এ নাইস ডে। উনিও বলতে পারেন বা আপনি ওনার জায়গায় থাকলে বলতে পারেন সেম টু ইউ। সো দিস ওয়াজ আওয়ার কনভারসেশন, কমিউনিকেশন ডায়ালগ ছিল। আমরা ইন্টারভিউটা কেমন করে ফেস করব, আমরা ইন্টারভিউটা কেমন করে দিব, বা কিভাবে বলতে পারেন, এই নিয়ে আমাদের প্রচুর আরো অনেক সেশন হতে পারে, কিন্তু আপাতত খুব বেসিক প্রিলিমিনারি এতটুকু আমরা চেষ্টা করেছি যে যেটা যেন আপনাদের মাথায় মানে খুব সহজে যেন আপনারা এটা ধরতে পারেন, বুঝতে পারেন কিভাবে বললে বা কিভাবে দিতে পারলে আপনাদের হয়তো মনে থাকবে বা ইজি হবে টু রিমেম্বার। আমি চেষ্টা করেছি। এখন ডু ইউ রিয়েলি থিঙ্ক দিস ইজ হেল্পফুল টু, আপনাদের জন্য উপকারে আসবে এটা কি আপনাদের? ঠিক আছে, একটু যদি জানাতেন। ক্যান ইউ অল হিয়ার মি প্লিজ? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আপনাদের কি মনে হয় যে এই ক্লাসটা আমরা যে করলাম, এই ডায়ালগ ইন্টারভিউ সেশন যেটা করলাম, এটা কি আপনাদের উপকারে আসবে মনে মনে হচ্ছে? উপকারী মনে হচ্ছে? হুম।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। এভাবে অল্প অল্প করে শিখতে শিখতে ইনশাল্লাহ একদিন আপনারাও অনেক ভালো করবেন বলে আশা করি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম। আমার মনে হলো যে যখন ইন্টারন্যাশনাল বায়ারদের সঙ্গে কথা বলবেন, বিশেষ করে যেমন ফার্স্ট নেম, সেকেন্ড নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো প্লাস এই ধরনের কিছু কথাবার্তা জানা আমাদের খুবই দরকার, এবং এটিকেটটা আমাদের অবশ্যই গুড এটিকেট যেন আমরা কথাগুলি বলতে পারি ইনশাল্লাহ, এবং ভালো যেন আপনাদেরও ক্যারিয়ারটা ভালো হয়। These are very helpful tips for anyone to can very easily practice it at home. আপনি দুজন মানুষ সাথে কেউ কে নিয়েও যে আপনি প্র্যাকটিস করেন, দুজনে মিলেও অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় যাতে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট স্লাইডে দেখি। এখানে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা গত ক্লাসে একটা ফাইনাল টিপস এন্ড টেকঅ্যাওয়েজ দেখেছিলাম, সেটার ভিতরে ছিল যে আমরা যেন কনসিস্টেন্ট রিহার্সাল করি, আমাদের খুব প্র্যাকটিসের কথা ছিল। আপনারা আশা করি সবাই করেছেন। আপনারা কি সবাই প্র্যাকটিস করেছিলেন, করতে পেরেছিলেন? হুম। আপনার আহ, হুম। যাক, এনিওয়ে, একটু একটু করেই হবে। এখন তো আপনাদের হাতে, অনেকের হাতে অনেক কাজ, অনেকে হয়তো সময় পাচ্ছেন না, বাট ইউ অল আর স্ট্রাগলিং উইথ লট অফ থিং। আচ্ছা, আসলে কি বাংলা যেমন সুন্দর, ইংলিশও সুন্দর, আর ইংলিশ অনেক সুন্দর, অনেক মার্জিত, অনেক মর্যাদার সঙ্গে কথা বলা হয়, বলা যায়। বাংলাটাও অনেক সুন্দর, কিন্তু হুম হুম, অলরাইট। আল্লাহ আপনাকে শিফা দান করুন। আমিন। আল্লাহ। আচ্ছা, আপনাদের আমাদের বাংলা ভাষাটা অনেক সুন্দর যদি সুন্দর করে বলা যায়, এবং আমরা যখন অ্যাকচুয়ালি যত সুন্দর করে কথা বলবো বা ভাষায় কথা বলবো, এটা আমাদের উম, আহ, আমাদের কালচার ফুটিয়ে তোলা। হয়তো কোনো বিদেশি, আজকে আমরা যেমন ইংলিশ শিখছি, কোনোদিন হয়তো কেউ বাংলা শিখবে, এবং তার যেন সেই শেখাটা যেন সুন্দর হয়, যেন আমাদের ভাষাটাও যেন সুন্দরভাবে মানুষ বলে, আমাদের জন্য আমরা সেটাও যেন চেষ্টা করি। তো এখানে কনসিস্টেন্ট রিহার্সাল থাকতে হবে, আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমাদের এই যেখানে আমাদের এই পাশে দেখানো হয়েছিল যে আপনার পার্সোনাল গোল সেট করতে হবে, ফ্যামিলি মেম্বার, কিডস, ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গেও চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন। আরেকটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা, তা হচ্ছে আপনার সাথে একটা মিরর থাকতে হবে, আপনি রেকর্ডিং করতে হবে আপনার নিজের কথাগুলোকে, নিজে রেকর্ডিং করে একটু একটু একটা লাইনে শেখেন, একটা লাইনে বলেন, একটা লাইন প্র্যাকটিস করেন, দেখবেন একটু একটু করে আপনি অনেক এগিয়ে যাবেন। তারপর আপনি যখন চিন্তা করবেন, আপনি চেষ্টা করুন যে আপনার চিন্তাটাকে যেন ইংলিশেই চিন্তাটা করেন, এবং আপনি যখন বলবেন তখন যেন আপনি আপনার বলাটা যেন আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, চেষ্টা করেন there is nothing to feel shy about। আল্লাহর কাছে যখন মোনাজাত করবেন, যেমন জানেন তেমন করেই ইংলিশে বলেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেল্প করবে। আল্লাহকে বলেন, আল্লাহ হেল্প মি টু কমিউনিকেট ইন ইংলিশ, হেল্প মি টু আস্ক ইউ ইন ইংলিশ। আল্লাহকে বলেন যে আল্লাহ আপনার কাছে যেন দোয়া করতে পারি ইংলিশে, তখন আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ হেল্প করবেন। আমরা তো আল্লাহকে স্মরণ রেখে কাজ করছি, পড়ছি, এগিয়ে যেতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাস অলমোস্ট শেষ, উই ক্যান কল ইট এ ডে, কিন্তু এখানে কিছু কথা আমি একটু রিভিউ করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমি এই সপ্তাহে একটা জিনিস, ডক্টর সুষমা আপা, ওনাকে আপনারা হয়তো অনেকে চিনবেন, ডক্টর কুশল, ওনাকেও হয়তো অনেকে জানবেন। আমি একটা ভিডিও দেখলাম, এবং বিশেষ করে আমাদের দেশের কিছু অনগোয়িং প্র্যাকটিসের কথা আমার তখন মাথায় এলো। তখন আমার মনে হলো যে আমি গত স্লাইডে আমি বলেছিলাম যে আমাদের গোলটা এত বেশি হওয়া উচিত, যে যেটা আমি সবসময় ফিল করি পার্সোনালি, এবং যেভাবে আমি বেড়ে উঠেছি বা বড় হয়েছি, আমি সবসময় চিন্তা করেছিলাম যে, বা আমি ইন মাই ক্যারিয়ার ইন এভরিওয়্যার, যে আওয়ার গোল ইজ শুড নট বি স্কাই ইজ নট দ্য লিমিট। আমাদের জন্য আকাশ চুম্বী কিছু হওয়াটা, আকাশ ছোঁয়াটাই যেন আমাদের গোল না হয়, রাদার আমাদের জন্য
বিয়ন্ড দ্য স্কাই হয়, মানে আকাশের উপরে যেন, মানে সপ্ত আসমানের উপরে যেন ভেদ করে যেতে পারে আমাদের স্বপ্নগুলো, আমরা যেন অত দূর উঠতে পারি ইনশাআল্লাহ। কিন্তু এটা আমাকে খুব স্ট্রাইক করলো যখন আমি ভিডিওটা দেখলাম, তখন দেখলাম, জানতে পারলাম যে আমাদের দেশের বেশ কিছু ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েদের ব্যাপারে বলা হয়েছে, তারা ক্যারিয়ারিস্টিক হতে গিয়ে হয়তো গ্রামগঞ্জ থেকে পড়াশোনা করতে ঢাকা শহরে এসেও অনেক কারাপশনে, অনেক অন্যায়ের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং ইদানিংকালে আমরা জানতে পারলাম যে অনেক বড় বড় রিচ পার্সোনালিটি বা অনেক টাকাওয়ালা মানুষের ছেলেপেলেরাও অনেক অন্যায়ের সঙ্গে জড়িয়ে অনেক ইয়াং মেয়েদেরকে, ভার্সিটিতে পড়া মেয়েদেরকে নিয়ে অনেক অন্যায় করাতে তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এইসব নিয়ে আন্দোলন, অনেক কনফারেন্স, অনেক কিছু হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমরা যখন বড় আশা করব, সে আশাটার জন্য আমাদের এথিক এবং মরাল ভ্যালুজ এর সঙ্গে হয়। আমরা আকাশের উপরে যেতে চাইবো, নট প্লিজিং এনিবডি। আমরা যেন মানুষকে প্লিজ করে বা মানুষকে প্লিজ করার জন্য যেন আমরা না করি, আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করে সেই উপরে উঠি। তার মানে কি, আল্লাহকে সন্তুষ্ট করে যে আমরা উপরে ওঠার চেষ্টা করি, তখন আমরা কখনোই আনএথিক্যাল কোনো অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হতে পারবো না। উই ক্যানট গেট ইনভলভ উইথ এনিথিং দ্যাট ইজ নট এথিক্যালি or religiously approved। তো এই জন্য শুধু আমরা বড় স্বপ্ন দেখবো, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য আমাদের উই হ্যাভ টু থিঙ্ক বিগ। এবং এই বড় জিনিস চিন্তা করতে, বড় জিনিস ভাবতে আমাদের, দেখেন বিগ শব্দটা, BIG, বিগ শব্দটার ভিতরে বি একটা শব্দ, লেটার অ্যালফাবেট, আই একটা অ্যালফাবেট, জি একটা অ্যালফাবেট, সরি, বি একটা লেটার, আই একটা লেটার এবং জি একটা লেটার। ইংলিশ অ্যালফাবেটের এই তিনটা লেটার দিয়ে বিগটা হয়েছে। দেখেন, একদিকে আমি দেখেছিলাম বিগ, বি হচ্ছে অ্যাবাউট বুক। আমরা যদি ভালো বই না পড়ি, তাহলে আমাদের মরাল ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না। এবং ভালো বইয়ের ভিতরে সবচেয়ে বেস্ট বই হচ্ছে কোরআনুল কারীম এবং হাদিস। এছাড়া বড় বড় অনেক বড় ভালো ব্যক্তিদের লেখা ভালো ভালো বই, সেগুলি পড়া উচিত। এবং শুধু এই বই পড়েই কি আমরা অনেক ভালো কিছু হতে পারবো? আমরা বুঝবো কিভাবে, যদি আমাদের সেগুলি বুঝানোর মতো কেউ না থাকে? সেজন্য আমাদের এমন মানুষের সাথে, আই মানে ইন্ডিভিজুয়াল, এমন গ্রেট পার্সোনালিটি ইন্ডিভিজুয়ালের সঙ্গে মিশতে হবে। দে কুড বি, দে মাস্ট বি গুড পিপল। এবং আমাদের প্যারেন্টস হতে পারে, বাবা মা হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, টিচার হতে পারে, ফ্রেন্ড হতে পারে। কিন্তু আমরা যদি বেছে বেছে আমরা ভালো ফ্রেন্ড সার্কেল রাখি, ভালো মানুষ রাখি, বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার হতে পারে, গরিব হতে পারে, বড়লোক হতে পারে, বাট দে শুড বি উইথ ভেরি হাই মরাল ভ্যালুজ। ওনাদের জন্য ভালো মরাল ভ্যালুজ এর মানুষের সঙ্গে যদি আমরা মিশি, তাহলেই আমরা ভালো আশা করা যায়। কারণ আমরা শুধু বই পড়লাম, ভালো ভালো বই, কিন্তু মিশলাম খারাপ মানুষের সাথে, তাহলে কিন্তু হবে না। আমরা যাদের সাথে চলবো, তারাই আমাদেরকে ভুল পথ দেখিয়ে ভুল পথে নিয়ে যেতে পারে। তখন আমাদের ওই হয়তো আমরা আকাশ ছোঁয়ার মতো বড় হব, কিন্তু আকাশের উপরে আমরা যেতে পারবো না, বিকজ উই ক্যানট মেক আল্লাহ হ্যাপি উইথ বিং ইমরাল। আল্লাহকে আমরা কখনোই ওইভাবে সন্তুষ্ট করতে পারবো না। তো যখন আমরা ভালো বই পড়বো এবং ভালো মানুষের সঙ্গে মিশবো, তখন গিয়ে আমাদের গোল আমরা সুন্দরভাবে সেই গোল অ্যাচিভ করতে পারবো। আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। তো এখানে আমি দেখাতে যাচ্ছিলাম যে এটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা যে ওই উপরে যেতে পারি, তাই আমাদের এই স্লাইডটা। আচ্ছা, এরপরে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, এই স্লাইডটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখানে হচ্ছে যে ইউএস স্টুডেন্ট রিজেক্ট শেকিং হ্যান্ডস উইথ ফ্রেঞ্চ ফরেন মিনিস্টার। ফ্রান্সের ফরেন মিনিস্টার সঙ্গেও আরব মেয়েটা হ্যান্ডশেক করেনি। এই কথাটা আমরা আগে গত ক্লাসে পড়েছি, তবে এই প্যারাগ্রাফটা নতুন। যে উই নিড টু বি কর্ডিয়াল, আমরা যখন এটা আবার পড়ি, your ability to communicate effectively will leave a lasting impression on your audience। আপনি যেভাবে কথা বলবেন, আপনার কথার ভিতরে ফুটে উঠবে আপনি কতটুকু ভদ্র, আপনি কেমন ব্যাকগ্রাউন্ডের। এরপরে হচ্ছে effectively communicating involves not only delivering a message but also resonating with the experiences, values and emotions of those listening। এটা তার সাথেও জড়িত, যিনি শুনবেন
তিনি কেমন কেমন আপনি, আমি বলে গেলেই তো হবে না, যিনি শুনছেন সে কেমন করে নিচ্ছেন, তিনি কেমন করে নিচ্ছেন, তার কি রেসপন্স, সে কি এই কথাটাকে ভালো করে নিচ্ছে, তিনি কি ভালো করে নিচ্ছেন নাকি ওনার কাছে বোরিং লাগছে, ওটাও বুঝতে হবে। এরপরে আসি যে উই নিড টু বি কর্ডিয়াল, আমরা যেন কর্ডিয়াল হতে পারি। আবার দেখেন এখানে মিনিং গুলি যে আপনার আরো ইলাবোরেট সিম্পল মিনিং চান, তখন এখানে ক্লিক করে আপনি এগুলি পেতে পারেন, যা আমরা যেন কর্ডিয়াল মানে ফ্রেন্ডলি হতে পারি, জেনুইন হতে পারি, আমরা যেন বিনাইল হতে পারি, অথেন্টিক হতে পারি, এথিক্যাল হতে পারি, আর ডিগনিফাইড, ডিগনিফাইড মানে খুব মর্যাদার, মর্যাদার হতে পারি, with great moral value that our dealings should be pleasing to our almighty creator। আমরা যেন ভালো কিছু করার, এই প্রতিযোগিতা এই কম্পিটিশনের যুগে আমরা ভালো কিছু করতে গিয়ে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, সে কথাটা আমাদের জন্য বারবার মনে থাকে। আমরা এখানে এটাও দেখেছিলাম যে আল্লাহ আমাদেরকে বায়ান শিখিয়েছেন, তাই আমরা সব ভাষাকে সম্মান, সব ভাষাকে সুন্দর করে সম্মানের সঙ্গে দেখব। এবং এটাও আমরা দেখেছিলাম গত ক্লাসে যে আমরা কথাবার্তা যখন বলতে শিখবো তখন যেন আমরা, যেটা আমরা আগের প্যারাগ্রাফ এখানে দেখেছিলাম যে সেকেন্ড প্যারাগ্রাফে, যে আমরা যেন আদার লিসনারের কথা মাথায় রেখে যেন আমরা এটা এই স্পেসটা দিতে পারি। দেখেন এখানে আল্লাহ পাক ফিরাউনের মতো একজন বাদশার কাছেও মুসা আসলামকে বলেছিলেন যে হে মুসা তুমি তার কাছে যাও, স্পিক টু হিম জেন্টলি সো পারহ্যাপস হি মে বি মাইন্ডফুল অফ মি অর ফিয়ারফুল অফ মাই পানিশমেন্ট। এই আয়াতটার কথা যখনই আমার মনে হয়, যখনই আমাদের দেশে কখনো কোনো আন্দোলন হয়, কখনো কোনো হরতাল হয়, তখন আমার এই আয়াতটা খুব মনে পড়ে। আমার মনে হচ্ছে, মনে হয় কেন যেন আমাদের হয়তো এখানে আউট অফ কমিউনিকেশনটা আরো ভালো করে ডেভেলপ করা উচিত, যাতে আমাদের আন্দোলনের ভাষাটা যেন আরো সুন্দর হয়, যেন আমরা আমাদের আন্দোলনে যেন কারো জিনিসের কোনো ক্ষতি না হয়, এবং কোনো জান যেন আর না যায়, কেউ যেন কোনো একটা প্রাণী যেন কষ্ট না পায়। তাই আমার মনে হয় যে এই আয়াতের উপর আমাদের খুব এমফেসাইজ, মানে খুব ভালো রিসার্চ থাকা উচিত, তাহলে আমরা বুঝবো যে সমাজে কার সাথে কেমন করে কথা বলতে হয়। কারণ এত বড় একজন মোড়ল ফ্রাউনের মতো একজন বাদশার সঙ্গেও কেমন করে কথা বলতে হবে তাও আল্লাহ বলে দিচ্ছেন। তার মানে আল্লাহ তো কিছু বাদ রাখেননি, কিন্তু আমাদের এই ব্যর্থতা যে উই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড দি মিনিং অফ কোরআন। এখানে সে একই কথা ওইটারই দিয়ে আসলো যে এখানে কত মানুষ শুধু শুধু, আমার খুব কষ্টের যে আমাদের দেশে 52 থেকে শুধু যান যাচ্ছে আর যাচ্ছে, এর আগেও হয়তো গিয়েছে, আগেও অনেক গিয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের তো অনেক অবনতি হয়ে যাচ্ছে। এরপর আমরা গত ক্লাসে এটাও করেছিলাম যে সূরা আসরের ব্যাপারে, আপনারা জানেন, এবং আশা এটা আপনাদের রিডিং এর জন্য দেওয়া হয়েছে, যা আপনারা এটা পড়েন এবং পড়ে যেন অর্থগুলি বোঝার চেষ্টা করেন, এবং ল্যাঙ্গুয়েজটা, লিটারেচারটা যেন চর্চায় আসে। অনেক সময় ইংলিশ ক্লাসে ইংলিশ পড়তে কিছু দেওয়া হয়, তা আমি মনে করি যে অন্য কিছু পড়ে পড়ার চাইতে আমার কাছে মনে হয় উত্তম হচ্ছে যে কোরআনের অর্থটাই যেন আমরা শিখতে পারি, এতে আমাদের লিটারেচারেরও অনেক উপকার হবে, প্লাস মিনিংটাও জানা যাবে। এবং আমাদের জীবন থেকে সময় তো সরেই যাচ্ছে, চলেই যাচ্ছে, কেননা আমরা এই সময়টাকে খুব প্রোডাক্টিভ ভালো কাজে আমরা সবই ভালো, পড়াশোনার সবটাই উপকারী, কিন্তু কোরআনটা, কোরআনের ভাষাতেই বোঝার জন্য আমি এমফাসাইজ করেছিলাম এখানে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আজকের জন্য আমাদের যে ক্লাস হলো এবং এই পর্যন্ত আমাদের যা হলো আলহামদুলিল্লাহ রিভিউ হয়ে গেল, এবং থ্যাংক ইউ অল ভেরি মাচ। আপনাদের জন্য অনেক অনেক সালাম, এবং আপনাদের পেশেন্স এত রাত জেগে ক্লাস করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। সো ওই কোয়ালিটিটা আমরা শেষ করতে যাচ্ছি আবার আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহর কাছে এই দোয়া করছি আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে সুন্দর করে আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য হতে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমি ইয়া রব, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। তো ওই কোয়ালিটি ডে আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ম্যাডামকে ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত নিয়ে আসার জন্য। থ্যাংক তো ইউ ভেরি মাচ। এখানে আমাদের অনেকেই আছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকতে পারে সেটা আপনারা সরাসরি করতে পারেন বা মেসেজও লিখতে পারেন। আমরা ম্যাডাম আছেন, আমরা এই স্লাইডগুলো কি
আচ্ছা, আমরা পরে হয়তো গ্রুপে দিব, আপনারা হয়তো সময় মতো পেয়ে যাবেন, ইনশাআল্লাহ দেখা যাক। আমরা ম্যাডামের সাথে কথা বলে আমরা দিয়ে যাব। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আজকে বৃহস্পতিবার আমরা বন্ধ করে দিব। আর যদি আপনাদের কোনো জানা থাকে, আমরা রেকর্ডিং বরং স্টপ করে দিই।